প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই বাংলাদেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না এবং গুলশানের নিজ বাসভবনেই থাকবেন। যে ইউনূসের স্বপ্ন বুনেছিল লাখো বাংলাদেশি, যাকে চেয়েছিল 5 বছরের রাষ্ট্রপ্রধান হিসেবে, সেই ডক্টর ইউনূসকেই নতুন করে আবার বাংলাদেশের দায়িত্বে চাইছেন জনগণ। বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সব শেষে ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন। সেলুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক ধাঁচু টাইপের অ্যাক্টিভিটি শুরু করে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কাইছিল আমার কসুতি তো আমি বাস দিয়ে দিছি, বিষয়টা এরকম একটা বিষয় আছে না? আছে। সাপ যখন মৃত্যুর আগের শেষ কামড় দেয় তখন তার বিষ সবচেয়ে বেশি থাকে। ঠিক কোন লেভেলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস? এমন এক ঘোষণা দিয়েছেন যা শোনার পর রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশের জন্য অত্যন্ত স্বস্তিকর একটা খবর দিয়েছেন, অসাধারণ একটা খবর, এবং বাংলাদেশের সম্ভবত বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের এই মুহূর্তে গর্ব করার মতো একটা খবর। এটা একটা স্বস্তির খবর, এটা একটা ভালো খবর, এটা খুশি হওয়ার মতো খবর। ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলো হচ্ছে ফেসিবাদী এবং আগ্রাসন যারা করে বাংলাদেশে, সেই আগ্রাসনকারী যারা তাদের মানে জমদূত, তারা চায় না এই শব্দগুলো বাংলাদেশে থাকুক, কারণ এগুলো তাদের কলিজা কাঁপে। ইনকিলাব জিন্দাবাদ, বিশ্বাস করেন আমি রোজা মুখে নিয়ে বলছি ভাই, আমি জানি এটা একটা ইন্টারন্যাশনাল মেকানিজম এন্ড পলিসি। এই জিনিসগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়া। কোনো জিনিস করতে চাইলে তারা শুরু করে এটাকে ঢুকিয়ে দিয়ে এটা নিয়ে আলোচনা করে শুরু আস্তে আস্তে, আর কোনো জিনিস না চাইলে এটার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ভিতর থেকে এগুলো নিয়ে বলায়। আমি মনে করি এটা যে কোনভাবে আসছে মানে ওপার বাংলা থেকে। কেননা জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। ফাক ইউ, জয় বাংলা, জয় শ্রীরাম না, এখানে এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ, এটা বাংলাদেশ। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে, আর ওটা আজাদি মানে এটা কি? আমি আজাদি চাবো না, আজাদির শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আমাদের মন্ত্রী সাহেব যেভাবে এটা নিয়ে ক্যাচাল করলো, বাংলা ভাষা থেকে ইনকিলাব বাদ দিতে বলার পর ভাই এইভাবে ঝাঁপায় করবে সবাই, আমি বুঝি নাই। এখন পাকা পোক্তভাবে একদম এস্টাবলিশড হয়ে গেল। মনে করেন ব্যারাক মাইরা দেওয়া হইলো, হিমালয়ের মতো একটা বড় ব্যারাক মাইরা দেওয়া হইলো। এই স্লোগান আর কেউ বুঝতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের স্লোগান, শহীদ হাজির স্লোগান, জামাত ইসলামের স্লোগান, এবং আমরা যারা হ্যাঁ ভোট দিছি তাদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। একদম ওয়েল এস্টাবলিশড করে দিল টুকু সাহেব, এই জন্য ধন্যবাদ জানাইতে চাই। হ্যাঁ ভাই, জানাবেন না কেন? ওনার কারণই তো এই উপকারটা হয়েছে। সবাই চাঁদাবাজ ছিলেন। ফারুক চাঁদাবাজ, ফারুক ওই যে গাড়ি করতে এই কেউ কাউকে কোনো চাঁদা দিবেন না, চাঁদা নিতে আসলে ধরে রাখবেন, আমাদেরকে খবর দিবেন এই চাঁদাবাজকে ধরা হয়েছে। এই যে মন্ত্রী রবিউল, যিনি চাঁদাবাজির এমন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এদের মন্ত্রিত্ব কিন্তু বেশি দিন টিকবে না। কান পাতলেই শোনা যাচ্ছে শুধু রবিউল নয়, তার মতো আরো অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে অচিরেই ছিটকে পড়বেন। জামাতের এবং তাদের যে জুট আছে, এই জুটের অলরেডি 79 জন এমপি যারা আছেন তাদের আসনগুলোতে চাঁদাবাজি রীতিমতো বন্ধ হয়ে গেছে। আর তাদের এখানে নাই, অলরেডি নাই। আপনার মাসুদ সাহেবের এখানেও নাই। তারপরে আপনার এই যে আরমান সাহেব, বেশ আরমান, উনার এখানেও বন্ধ হয়েছে। ঢাকা শহর কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, গাবতলিতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তারা। একটা মহিলারা আমি সাবধান করে দিচ্ছি, একটা ওই যে কাপড় বেচে, অনলাইনে কাপড় বেচে, কালকে দেখলাম একটা আজে বাজে কথা বলছে জামাতের আমিরে নিয়ে। আরে কোন এলাকার ওই যে পদ্মার ওই পারে একটা এলাকা আছে না, নাম আছে দৌলদিয়া, সেই এলাকার মহিলার মতো সে অনর্গল কথা। এই মহিলা এখন জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে যাচ্ছে। কে? এই জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এক্ষেত্রে সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। এখানে কোনো হীনমন্যতা কিংবা সলচাতুরির সুযোগ নেই। এটা আদর্শিক জোট। আদর্শ বলতে দুইটা ইসলামী দল, বিষয়টা এরকম নয়। এখানে জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, নতুন রাষ্ট্র কাঠামো, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শের জায়গায় এই আদর্শের উপর ভিত্তি করে জামাত এনসিপি দীর্ঘমেয়াদী জোট হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। যদি এই জোট টিকে থাকে এবং এই জোট নিয়ে যদি তারা অগ্রসর হয়, তাহলে মূল দায়িত্বটা পালন করতে হবে জামাতকে। সেই জন্যই এই এপিসোডটা মূলত জামাতকে নিয়েই বলা। এই কারণেই এই জোটের মধ্যে মূল শক্তি এবং প্রধান শক্তি জামাতের জন্য এই জানাটা, এই পর্যালোচনাটা জরুরি।
আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আমরা 2 দিন ধরে বাংলাদেশে কিছু ভাষাপ্রেমী কিছু লোকজনকে দেখছি, বাংলা ভাষাপ্রেমী। এই যে এক গাঁজাখুরি, এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনোদিন যেন ঠিক না হইতে পারে। প্রতিটা ঘটনায় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে নতুন করে এই ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে। তো এগুলো নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, ভাষা সংলগ্ন রাখতে পারি না, সরি। বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন সেটার মধ্যে বাজ ঢোকানো হচ্ছে এই এক রাজনীতি দিয়া। এই যে এখন বলা হচ্ছে না, এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি, বাংলা ভাষা আমার বালের ভাষা, এই বালের ভাষারে দুচেও নাই দেশের যারা আপনারে বুঝায় তারা চোদেও নাই তারে। কেমনে জানেন? বলি আপনারে, শুনলে অনেক কষ্ট লাগবে, আমার কথা আমি সুন্দর করে কথা বলতে পারিনি, এটা আমার সমস্যা। কথা যেটা বলি ওটা মাথায় রাখেন। এই যে যেই এমপি মন্ত্রী যে পাঞ্চতেরা আপনারা এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে এই যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা, এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল, বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে সাউ মারার জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল, ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হয়তো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ। আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। ফাক ইউ, জয় বাংলা, জয় শ্রীরাম আর আসছে না এখানে। এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানের মুসলমান, আমরাও মুসলমান, তাদের জিন্দাবাদ আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশে অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে, তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই ভুলা যান পাকিস্তান কি করবে না করবে, পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক, সব ভুলা যান, আমার দরকার নেই। কিন্তু আপনি পাকিস্তানের সাথে এই সম্পর্কের এই যে কৃত্রিমভাবে তৈরি করে এটার মাধ্যমে যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার এই দেশকে সারা জীবন, আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামী রাজ্য হিসেবে আপনি করে। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে। আর ওটা আজাদি মানে এটা কি? আমি আজাদি চাবো না, আজাদি শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আপনি যেদিন বাংলাদেশি থেকে বাঙালি হবেন, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল হয়ে যাবে, এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয়, এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আছে সব তাদের দেবদেবীর আপনার প্রতীক, এগুলোকে আপনাকে দিয়ে পূজা করানো হয়। এবং বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে কি আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যাইতে চায়, তাহলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না। মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম দাম, দুইটা দোকান যদি থাকে, তো কেউ 2 দোকানে যাবে নাকি? একটাতেই যাবে। আমার একটা আছে, ওইটাতে যাওয়া দরকার, নতুন একটা দোকান দরকার কি? আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে, আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে, আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে, আপনার দরকার নাই তো। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ, আপনি সেকেন্ড চয়েস। বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনোই সেকেন্ড চয়েস আসবে না। সো তারা
2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ তারা রাজনীতি করবে না। গণপূর্ত বা সড়ক মন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরে আপনার চাঁদা নিয়ে সেটার সমালোচনা হয়েছে এবং একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এখানে উল্লেখযোগ্য, আমি বিএনপির যারা এমপি আছেন আপনারা সচেতন থাকতে হবে। মনে রাখবেন জামাতের এবং যে তাদের যে জুট আছে এই জুটের অলরেডি 79 জন এমপি যারা আছেন তাদের আসনগুলোতে চাঁদাবাজি রীতিমতো বন্ধ হয়ে গেছে। হাসনাতের এখানে নাই, অলরেডি নাই, আপনার মাসুদ সাহেবের এখানেও নাই, তারপরে আপনার এই যে আরমান সাহেব বেশারমান উনার এখানেও বন্ধ হয়েছে। ঢাকা শহর কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, গাবতলিতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তারা, আপনারা কি করবেন? মুখ দেখাবেন কিভাবে? সচেতন হন। মানে যদিও কয়েকজন মন্ত্রী সরাসরি বলেছেন, মানে এটা আমি ছাত্রদলের তামিমকে ধন্যবাদ দিই, সে বলেছে যে কোন রূপে রিসিপ্ট নিয়ে নেওয়া এটা চাঁদাবাজি। সো মন্ত্রীর বক্তব্য সরকারের ভিতর থেকে আসছে, প্রতিবাদ আসছে। আমরা মনে করি যে আমরা আবার বলি, আমাদের এই সম্পূর্ণ আন্দোলন ছিল সুশাসনের জন্য। সুশাসন যদি না আসে কোনো জিনিস কাজ করবে না এবং বাংলাদেশ আর কখনো এখান থেকে উঠতে পারবে না। এমপির উচিত হলো, এমপিদের উচিত হলো এরিয়া ভিত্তিক আপনার চাঁদাবাজ আপনার যারা করে তাদের লিস্ট রাখা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, দলের বাহিরে এই কাজ কেউ করে না, আমাদের সিলেট অন্তত কেউ করে না, যারা করে এগুলা আমাদের সচেতন হতে হবে আরো। আমি যদি এখন দেশে থাকতাম, আমি সারা আমার এরিয়াতে আমি এমপি খুঁজতাম না, আমি আমার নিজের মতো করে আমি আমার এই কাজটা আমি আবার করতাম, আমি করা উচিত বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে একটা জিনিস বলে রাখি যে আজকে ইনকিলাব জিন্দাবাদ এটা নিয়ে টুকু সাহেব এটা অযাচিত এবং আননেসেসারি বক্তব্য দিচ্ছেন উনি কেন? আমি মনে রাখবেন, এখানে একটা গভীর প্ল্যান, গভীর একটা পরিকল্পনা, ষড়যন্ত্রের অংশ। মনে রাখবেন, ইনকিলাব আর আজাদি শব্দটা আমি না বললেও ইনকিলাব জিন্দাবাদ এটা যদি কেউ বলে, আমি তো বলি না এইভাবে, আমাকে কখন শুনেছেন? না, আমি তো বলি না, কিন্তু কেউ যদি বলে ইনকিলাব জিন্দাবাদ, নাথিং রং উইথ দ্যাট। এই ইনকিলাব জিন্দাবাদ এটা 1947 থেকে আসছে, ব্রিটিশ খেদাবে যখন আন্দোলন কলোনিয়ালিজমের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন তারা এই কথাগুলো বলতো। বিএনপি, আমি জানি না এটা সমস্যা কোন জায়গায়, এটা এখানে ঘুরে ফিরে ভারতের টাস আছে। বিশ্বাস করেন, আমি রোজা মুখে নিয়ে বলছি ভাই, আমি জানি এটা একটা ইন্টারন্যাশনাল মেকানিজম এন্ড পলিসি। এই জিনিসগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়া। কোনো জিনিস করতে চাইলে তারা শুরু করে এটাকে ঢুকিয়ে দিয়ে এটা নিয়ে আলোচনা করে আস্তে আস্তে, আর কোনো জিনিস না চাইলে এটার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ভিতর থেকে এগুলো নিয়ে বলায়। আমি মনে করি এটা যে কোনভাবে আসছে ওপার বাংলা থেকে। কেননা ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলো হচ্ছে ফেসিবাদী এবং আগ্রাসন যারা করে বাংলাদেশে, সেই আগ্রাসনকারী যারা তাদের জমদূত, তারা চায় না এই শব্দগুলো বাংলাদেশে থাকুক, কারণ এগুলো তাদের কলিজা কাঁপে। ইনকিলাব জিন্দাবাদ আমি মনে করি আল্লাহু আকবার আপনারা যে বলেন, ইউ শুড নট সে দ্যাট। ওয়াই? বিকজ রাজনৈতিক বক্তব্যে। ওয়াই? আমি আপনাকে বলি, বাংলাদেশ জিন্দাবাদ বলবেন কেন? আমি এটাতে অনেকে বলে কি আল্লাহু আকবার, তারা ধর্মীয় স্লোগান দেয়, তারা কি শুধুই ধর্ম তারাই করে, আমরা কি ধর্ম করি না? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এর জন্য বলবো এই শব্দটা রেখে দিবেন ধর্মীয় কাজে, যখন ধর্মের জন্য কাজ করবেন, অন্য যখন কাজ করবেন, রাজনৈতিক বক্তব্যের বাইরে এই বক্তব্যটা রেখে দিবেন। ইনকিলাব জিন্দাবাদ বলতে পারেন, বাংলাদেশ জিন্দাবাদ আপনি বলতে পারেন, এগুলো বলতে পারেন। তখন কি? তখন তাদের কথা বলার সুযোগ থাকে না এখানে এই জায়গাতে। আর ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে বুঝতে হবে বাংলাদেশকে মুক্ত করার একটা স্লোগান। I do not say that, but what is the problem with that? I don't understand that. এটা বিশ্বাস করেন, এই শব্দগুলা ধীরে ধীরে বাংলাদেশ থেকে উঠে যাবে, যেভাবে হাদির ভিডিও, হাদির বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে উদা হয়ে যাচ্ছে, জানেন তো আপনি? বিকজ দে ওয়ার্কিং বিহাইন্ড ইট। মাথায় রাখবেন আপনি, তারা হাদি শুধু বাংলাদেশের ফেসিবাদ বিরোধী দুর্নীতিগ্রস্তদের জন্য আতঙ্ক নয়, হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল হাদির লেগাসি আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড। সে এই 1 বছরে যা শুরু করে দিয়ে গেছে এবং যা করে গেছে, যা বলে গেছে, এটা বাংলাদেশের 54 বছরে বাংলাদেশের নতুন প্রজন্ম তারা কখনোই পায় নাই। এমনভাবে তারা পায় না। এই যে আমরা শুরু করেছি এক্সেপশনাল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বিগত 10 বছর ধরে, কিন্তু মাঠে সে যেভাবে উঠে এসে সবাইকে কানিং ওয়ে, সে যেভাবে সবাইকে প্রলুব্ধ এবং ইনস্টিগেট করেছে এবং মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এবং এই বাস্তব কথাগুলা সুস্পষ্টভাবে স্পষ্ট শব্দের সাথে উচ্চারণ করে যে সেগুলা বলেছে এবং যেগুলা মানুষ খেয়েছে, আনবিলিভেবল। এগুলো নিয়ে কথা বলবেন না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো যে উনাদেরকে উনাদের লাগাম টেনে ধরার জন্য, কারণ ওনারা দলের জন্য, সরকারের জন্য বিপদ ডেকে আনবেন, দেশকে বিভক্ত করবেন। দিস ইজ হাউ আওয়ামী লীগ উইল বি ইন। দিস ইজ দ্য গ্লিম্পস অফ ব্রিংিং আওয়ামী লীগ ব্যাক ইন অর্ডার। ট্রাস্ট মি, এটা হচ্ছে আমার মেকানিজম, এটা ভুল হওয়ার কোনো সুযোগই নাই। এটা হচ্ছে কি জানেন, জাতিকে, এবং এই যে নতুন কিছু আগাছা আসছে, ধরেন আজকে এই কথা বলে, কালকে জামাত নিয়ে এই কথা বলে, কালকে বিএনপি, এটা হচ্ছে জাতিকে বিভক্ত। আমরা যত বেশি বিভক্ত হব তত বেশি আমরা অতি তাড়াতাড়ি পতন হবে, অতি তাড়াতাড়ি ফেসিবাদ আমাদের কাছে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। লিখিত নিতে পারেন, দিস ইজ আ মেকানিজম রাইট নাও দ্যাট দ্য ফার্স্ট মিশন ইজ অ্যাকমপ্লিশড। সেকেন্ড থিং ইজ how to bring back Awami League back in order. Honestly speaking, আমি তখনই বলেছিলাম, আমি এটা বিরোধিতা বলেছিলাম যে ন্যাশনাল রিকনসিলিয়েশন করে কোনোভাবে এটাকে মিটিগেট করা যায় কিনা। তারা ব্যান করে দিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন যদি আওয়ামী লীগ আসে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো
তারা এসে চায় প্রতিশোধ নিতে। এই যে আওয়ামী লীগের একটা ভুল, তারা চায় এসে প্রতিশোধ নেবো, এই করে ফেলবো, সেই করে। এই প্রতিশোধ নিতে গিয়ে ধ্বংস হয়েছেন। প্রতিশোধ বাংলাদেশে নিয়ে কেউ থাকতে পারবে না বাংলাদেশে, ওটা শেষ। এই জাতি মরতে শিখেছে, এরা মরে, এরা গুলি খেয়ে বেঁচে আছে এখন। এদেরকে আর কখনো পিছ পাবে না, এদেরকে আপনি পিছনে নিতে পারবেন না কখনো। এটা একটা রং ধারণা। সরকারকে প্রচন্ড ধরনের বেজ্জতির সম্মুখীন করেছেন কয়েকজন মন্ত্রী। একটা চাঁদাবাজি নিয়ে সমঝোতার ভিত্তিতে চাঁদা, সমঝোতার ভিত্তিতে চাঁদা নয়, আমরা দেখতে চাই না। আমি যদি বাংলাদেশে যাই, গাড়িতে থাকি, আমি যদি দেখি কেউ রিসিপ্ট নিয়ে চাঁদা নিতে আসছে, সমঝোতা না মমঝোতা, আমি বাধা দিব সবার আগে, বলে দিলাম আজকে। এগুলো সব চাঁদাবাজি, যে কোনভাবে রিসিপ্ট নিয়ে, এগুলো বাংলাদেশ। এটা তো বললাম আমরা এখান থেকে মুক্তি চাই, এখান থেকে আমরা মুক্তি চাই। আপনি এই দেশ বাংলাদেশের মানুষের সরকার আছে, আপনাকে টাকা দিতে হবে কেন? এর চেয়ে বড় সন্ত্রাস আর দুর্বৃত্তায়ন হতেই পারে না। আমরা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আজকে কিন্তু হচ্ছেন মনটা খুবই ভালো। হ্যাঁ, হারু পার্টি তো আমরা মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, কিন্তু মন ভালো রাখতে হয়। এমনি মন ভালো হয়ে যায়। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, দেখলেই মন ভালো হয়ে যাবে। দেখেন, একটা কথা বলে আজকে ভিডিওটা শুরু করতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মন দিয়ে শুনতে হবে। আওয়ামী লীগের স্লোগান কি? জয় বাংলা। বিএনপির স্লোগান কি? বাংলাদেশ জিন্দাবাদ। জামাতে ইসলামের স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ। আমরা জানতাম, কিন্তু তেমন ভাবে জানতাম না আজকে যেমন ভাবে জানি। 21শে ফেব্রুয়ারির কারণে যেভাবে জানলাম, আমাদের মন্ত্রী সাহেব যেভাবে এটা নিয়ে ক্যাচাল করলো, বাংলা ভাষা থেকে ইনকলাব বাদ দিতে বলার পর ভাই এইভাবে ঝাঁপায় পড়বে সবাই, আমি বুঝি নাই। এখন পাকা পোক্তভাবে একদম স্টাবলিশড হয়ে গেল। মনে করেন প্যারাক মাইরা দেওয়া হইলো, হিমালয়ের মতো একটা বড় প্যারাক মাইরা দেওয়া হইলো। এই স্লোগান আর কেউ মুছতে পারবে না। ইনকলাব জিন্দাবাদ, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের স্লোগান, শহীদ হাজির স্লোগান, জামাত ইসলামের স্লোগান, এবং আমরা যারা হ্যাঁ ভোট দিছি তাদের স্লোগান ইনকলাব জিন্দাবাদ। একদম ওয়েল এস্টাবলিশড করে দিল টুকু সাহেব। এই জন্য ধন্যবাদ জানাইতে চাই। হ্যাঁ ভাই, জানাবেন না কেন? ওনার কারণই তো এই উপকারটা হয়েছে। দেখেন, আপনাদের মনে আছে গত 30-40 বছর একটা স্লোগান নিয়ে আমরা খুব কথা শুনতাম আওয়ামী লীগের আমলে। ওনারা কি বলতো? জিন্দাবাদ। এই যে বাংলাদেশ জিন্দাবাদ যখনই বলতো, তখন বলতো এই জিন্দাবাদ হায়ার করছে পাকিস্তান থেকে। জিন্দাবাদের বাংলা কি? জিন্দাবাদের বাংলা হইলো দীর্ঘজীবী হোক। তার মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বলতে শুনতে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। বাংলাদেশ জিন্দাবাদ ভালো লাগে। যার জন্য গত সরকার মানে আওয়ামী লীগ বারবার ঠাট্টা করতো না, সংসদে বৈঠক তো ঠাট্টা করতো, হাই মেরি জান প্যারি পাকিস্তান, তাদের কাছ থেকে জিন্দাবাদ হায়ার করছে। দেখেন, খোঁচাইতো কিন্তু। এখন দেখেন সেম কাজটাই কিন্তু টুকু সাহেব করলো, ইনকলাব নিয়ে খোঁচাইলো, ওনাদের স্লোগানটা নিয়ে খোঁচাইলো, যেভাবে ওনাদেরকে খোঁচাইছে আওয়ামী লীগ। একই কাজ হয়ে গেল না? যার জন্য এগুলো হলো পুরনো রাজনীতি। এই রাজনীতিগুলো এখন খাবে না। আপনারা যদি মনে করেন যে আমি এটা সামনে তুলে আনলে এটা পচানো যাবে, এই স্লোগান বাদ দিয়ে দিবে জনগণ, এটা আর মাইনা নিবে না, সেটা কি হইলো? না, হইলো না, উল্টাটা হয়ে গেল, তাই না? একেবারে পপুলার, হ্যাঁ পপুলার হয়ে গেল তো, একেবারে হিমালয়ের মতো শক্ত হয়ে বসে গেল ইনকলাব জিন্দাবাদ। যাই হোক, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। নিয়ত যদি ভালো থাকে কারো, তার ক্ষতি করতে পারবেন না তো। যার নিয়ত ভালো থাকে তার ক্ষতি করতে গেলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা মাথায় রাখবেন সব সময়। যার জন্য অন্যের মঙ্গল কামনা করতে হয়। অন্যের মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল কামনা হয়, নিজের পরিবারের মঙ্গল কামনা হয়। তার মানে কি, আমি অন্যের মঙ্গল কামনা করতে অসুবিধা কি? তার মঙ্গল কামনা করুম, আমার মঙ্গল হয়ে যাবে। উপরেরা এটা বইলা দিছে, এটা সবসময় চিন্তার মধ্যে রাখবেন। এখন আসি টাকা পয়সার আলাপে। সামনে ঈদ ভাই, সবারই টাকা পয়সা লাগবে, বুঝিনি তো? সবারই পরিবার আছে, চোরেরও পরিবার আছে, চাঁদাবাজেরও পরিবার আছে। এইটা কইরেই তো সে খায় আসছে, এটা কইরেই তার সংসার চলে, তাই না? ও কেন দল করতে যাবে? দলটা করে এই জন্যই যে দল তাকে সাপোর্ট দিবে, সে চাঁদাবাজি কইরা খাবে। দল তো আর বেতন দেয় না, তাই না? সে তার নিজের ব্যবস্থা কইরা নিছে, ওইভাবেই তার রিজিক সে মনে করতেছে। এখন এটা কেমনে থামাবেন? এটা কি থামানো যাবে? সামনে ঈদ না, ঈদ পর্যন্ত চলুক, তারপরে থামামু, এরকম কোনো ব্যাপার না। এরকম কোনো ব্যাপার হইলে আর জীবনও থামবে না। থামাইতে চাইলে এখনই থামাইতে হবে, না হলে আর কোনোদিনই থামাইতে পারবেন না। আপনারা এটা লেখা রাখতে পারেন সাদা কাগজে, যদি এই ঈদের আগে না থামাইতে পারে আর কোনোদিনই পারবে না। কারণ কি জানেন? ক্রাইম হচ্ছে ওয়ান ওয়ে রোড। এই রোডে যদি একবার ঢুকেন ইউটার্ন নিয়ে আসতে পারবেন না, কারণ পিছনে পুলিশ আর সামনে জেলখানা। হ্যাঁ, ক্রাইমের রাস্তা ওই একটাই, পিছনে পুলিশ সামনে জেলখানা। তার মানে মাঝখানে যতটুকু সময় কাটানো যায়, ভালো থাকতে চায়, ওকে চাঁদা দিতেই হবে, না দিলেও দিবে হান্দায়া। দিছে না মোহাম্মদপুরে? বাংলাদেশের সব জায়গার চেহারা দেখেন, কেউ থামাইতে পারবেন না। ঈদের বোনাস সহকারে দিতে হইব তো। আগে যদি দিতেন 500 টাকা, এখন দিতে হবে 1000 টাকা। যেভাবে দেখলাম ভাই, হ্যাঁ ভাই কারেন্টের শর্ট দিয়ে দিতেছে, দে চাঁদা দে, চাঁদা দিবি না, এনে ফাটকেরা মাইরা দিল কারেন্টের শর্ট। আরে ভাই, সিনেমার মধ্যেই তো এগুলো চিন্তা করতে পারি না, বাস্তবে যেগুলো দেখতেছি এটা এখন এই মুহূর্তে থামানো সম্ভব না। এর মধ্যে শুনতেছি বেড়াকে ফিরে যাবে আমাদের আর্মি ভাইরা। আর্মি ভাইরা চলে গেলে তো ভাই আরো খারাপ অবস্থা হবে। আমি মনে করি আরো কিছুদিন থাকেন, হ্যাঁ ঈদটা পর্যন্ত থাকেন, নাহলে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা ধরেন জামাতে ইসলাম ক্ষমতা আসছে, আর জামাতে ইসলাম আসার পর এইভাবে চাঁদাবাজি হইতাছে,
কিছুক্ষণ আগে দেখলাম এই যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বালু কাটতেছে, বালু কাইটা নিয়ে চলে যাইতেছে, মানুষের খ্যাত ট্যাত ভাঙ্গা পড়তেছে, জনগণ রাস্তায় নামছে, তাদের উপরে গুলি চলতেছে। আরো অনেক রকম ঘটনা চারিদিকে ঘটতেছে। একটা ঘটনা দেখলাম, এক পুলিশকে যা ইচ্ছা তাই, মানে ওসিকে মা বোন তুলা গালাগালি, হুমকি, আমারে ট্যাক্স দিয়ে এখানে থাকতে হইব। তারপরে 3 গাড়ি পুলিশ পাঠায়া নিয়ে গেছে। যাই হোক, যা ব্যবস্থা করার করবে ভাই। হ্যাঁ ভাই, এগুলো আর ছাড়া যাবে না। যাই হোক, যেটা বলতেছি সেটা বলি, যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকতো আর এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে আমাদের এই মিডিয়া হায় হায় ডেইলি 4টা করে পত্রিকা বাইর করতো, তো ঝাঁপায় পড়তো, সকাল বিকাল ঘন্টায় ঘন্টায় নিউজ হয়তো, তখন 10 মিনিট পর পর নিউজ দিত, কারণ জামাতে ইসলাম পচাইতে হবে। আর এই চাঁদাবাজিকে কি নাম দিত? জঙ্গি বাহিনীরা টাকা পয়সা মানুষের লুট করতেছে। চাঁদাবাজ বলতো না, জঙ্গি বাহিনী। জঙ্গি বাহিনী মানুষের টাকা পয়সা নিয়ে চলে যেতেছে, এরকম বদনাম দিত ভাই, পচাই দিত। এই সরকারও তো দিতে পারতেছে না, যে কয়দিন গেল, 1 সপ্তাহ তো গেছে, এখনো তো দিতে পারতেছে না, বরং আরো বাড়তেছে। দেখেন আপনারা ফেসবুকে খুঁজা, খালি বাড়তেছে আর বাড়তেছে, অরাজকতা। উপায় কি? হ্যাঁ, উপায় তো নাই, কারণ লিডার তো বলে সবাইকে থামতে, ভালো পথে চলতে, কেউ তো কোনো কথা শুনতেছে না। অভাব, হ্যাঁ ভাই, অভাবে স্বভাব নষ্ট হয় না। সামনে ঈদ, কি করবে? পেটের মধ্যে টান, বাল বাচ্চা আছে, তাদেরও তো টাকা লাগবে, কে দিবে তাদেরকে টাকা? এখন যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন, তাই তো দলই থাকে না ভাই। হ্যাঁ, এরাই তো দলের মধ্যে কর্মী নিয়ে আসে, মিছিলের মধ্যে সামনে থাকে, এরাই তো পুলিশের মাইর খায়, আবার পুলিশটা ঢিলও মারে, এরাই, এদেরকে রাখতে হয়। এখন এদের একটা ব্যবস্থা না করে হঠাৎ করে চাঁদাবাজি বন্ধ করে দিলে ভাই, এরা ফ্রাস্ট্রেশনে না আরো নিশাকর হয়ে যেতে পারে, হ্যাঁ, আরো খারাপ পথে চলে যেতে পারে। হয়তো দেখা গেল যে রাত্রেবেলা ডাকাতি করতেছে। আমার যেটা মনে হয়, একটা কাজ করা উচিত। যুগান্তর পত্রিকায় দেখলাম 3000 স্পট আছে বাংলাদেশে, চাঁদাবাজি স্পট 3000। এখান থেকে বাইছা বাইছা যারা একেবারেই বেকার, সত্যি সত্যি বড় বড় ধরনের চাঁদাবাজ, সবাই লিস্ট তৈরি করে না, এদেরকে কাজটা শিখাইয়া বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত, নিজেদের খরচায়। কত টাকাই আর লাগবে? মানে সব চাঁদাবাজকে বিদেশে কর্ম দিয়ে দিলে আর চাঁদাবাজিটা হয় না, দলেরও ইজ্জত থাকে। কিন্তু এমনি ছাইরা দিবেন, চাঁদাবাজি বন্ধ করে দিবেন, মুখের মধ্যে গামছা বাইন্দা ডাকাইতে হয়ে যাবে, রাত্রেবেলা রাস্তার মধ্যে গাছ ফালায়া ডাকাতি করবে, মানুষের বাড়ি ঘরে ঢুকা যাবে, রুখতে পারবেন না। পেটের টান পড়লে মানুষ দিশাহারা হয়ে যায়, তো বুঝেন না কেন? ওদের পেটের একটা ব্যবস্থা করেন। এই চাঁদাবাজিকে কেন্দ্র কইরা ঈদের আগ পর্যন্ত দেখবেন অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিবে, অনেক মা তার সন্তান হারাবে, অনেক বাবা তার সন্তান হারাবে, এই চাঁদাবাজিকে কেন্দ্র কইরা। এটা মাথায় রাখেন, কেউ থামাইতে পারতেছে না, তো চলতেছে। মানুষ চিৎকার করতেছে, রাস্তায় মিছিল করতেছে, মানববন্ধন করতেছে, থানা ঘেরাও করতেছে, কোনো লাভ হইতাছে না। কেমন জানি মনে হইতাছে একটা মগের মুল্লুক। আসলে হয়েছে কি জানেন, সবাই মিলা যদি একটা জায়গায় চলে আসতো, সবাই মিলা যদি রুইখা দাঁড়াইতো, হ্যাঁ ভাই, রুইখা দাঁড়াইতো, তাইলে কাজ হইতো। কিন্তু সবাই তো এক হবে না, কারণ এক হইতে তো আপনারা দিতেছেন না। আমরা এক হওয়ার জন্যই তো একটা ভোট দিছিলাম, হ্যাঁ ভোট, গণভোট। আমাদের ভোটটা তো আপনারা মাইনা নিলেন না। আপনারা জুলাইকে মাইনা নিছেন, অনেককে আমরা কাঁদতে দেখছি, চিৎকার করে কাঁদতে দেখছি, যে এই মাসুম বাচ্চাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পাইছি। আমি নিজে দেখছি, সালাউদ্দিন সাহেব আপনি শিলং থেকে আইসা ওনাদের জন্য দোয়া করছেন, এই মাসুম বাচ্চাদের জন্য। আপনি নিজের মুখে বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা। আপনি নিজে বলছেন আমরা জালিমদের হাত থেকে মুক্তি পাইছি, নিজের মুখে বলছেন। আমার কাছে ওইসব ভিডিও আছে, যাই হোক, ওইসব ভিডিও দেখায় প্রমাণ করার কিছু নাই, সত্যটা সবাই জানে। এই ব্যাপারটা যে কেন আপনারা মাইনা নিতেছেন না, এতে পাবলিকের মনের মধ্যে কেমন জানি একটা বিরূপ ধারণা হচ্ছে। অনেকের সাথে আলাপ করে দেখছি, কেউ কিন্তু ভালো চোখে দেখতেছে না। অনেকেই মনে করতেছে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো চাপ আছে, যার জন্য হ্যাঁ পক্ষে না, যার জন্য গণভোটের পক্ষে না। আবার অনেকে এটাও তুলনা করতেছে যে দেখেন না, বাবর সাহেবের মতো এত পপুলার একজন নেতা। বাবর সাহেব কিন্তু ইয়াং জেনারেশনের আইকন, খুব পছন্দ করে ওনাকে। যেহেতু মন্ত্রী নেয় নাই, কারণ ওই যে 10 ট্রাক মামলা, ওই যে অস্ত্র মামলা, সেই কারণে ভারত থেকে কোনো চাপ আছে যে ওনাকে মন্ত্রী নেওয়া যাবে না। এগুলো কিন্তু লোকে বলা বলি করতেছে, এগুলো কানা ঘুষা চলতেছে। এইসব কানা ঘুষা আরো জোরদার হইতেছে, যেহেতু জুলাই সনদপত্রের জন্য আপনারা শপথ নেন নাই। জুলাই পক্ষে আপনারা না, কিন্তু আপনারা কিন্তু পক্ষে ছিলেন, এখন কেন বিপক্ষে? কার চাপে? অনেকেই মনে করতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না, কারণ ওনার অ্যাডভাইজারদের কারণে। যে উপদেষ্টাদের অনুমতি নিয়েই উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, তাদের অনুমতি নিয়েই উনি এই শপথ গ্রহণ করবে। যে উপদেষ্টাদের অনুমতি নিয়ে উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, নিশ্চয়ই তারা এখনো গ্রিন সিগন্যাল দেয় নাই। তারা গ্রিন সিগন্যাল দিলেই উনি শপথ নিবে। কিন্তু অনেকেই মনে করতেছে এই শপথটা না নেওয়ার পিছনে একটাই কারণ। সে কারণ কি জানেন? জুলাইকে যদি স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, তাহলে তো জামাত, ছাত্র শিবির, 11 দল তারাই সামনে চলে আসে। এনসিপি সামনে চলে আসে না, জামাত সামনে চলে আসে না, কারণ মির্জা ফখরুল সাহেব আরো অনেকে বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই। কোন আন্দোলন? জুলাই যখন আন্দোলন চলতেছিল, তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছিল এই আন্দোলনের সাথে আমরা নাই। অনেককে কিন্তু পিছিয়ে যেতে দেখছি। যখন শেখ হাসিনা চলে গেল, তারপরে কিন্তু সবাই সামনে আগে আসলো। কিন্তু একটা টাইমে বোঝা গেল যে জুলাই গণ অভ্যুত্থানটার পিছনে
পিছনে সবচেয়ে বড় শক্তি কাজ করছে মাদ্রাসার ছেলেপেলেরা, জামাতে ইসলাম, ছাত্র শিবির এবং বাংলাদেশের জনগণ, বিএনপি সহকারে সবাই। এমনও দাবি করা হয়েছে যে বিএনপি ছিল এর মাস্টার মাইন্ড। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।